ক্লাস এইটের ইতিহাসে আজকে আমরা আলোচনা করব সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক এবং পলাশির যুদ্ধ সম্পর্কে। আমরা এর আগের দিন পড়েছিলাম, বিভিন্ন আলোচনায় দেখেছিলাম যে মূলত মুঘল সাম্রাজ্যের তিনটি জায়গায় তিনটি আঞ্চলিক শক্তি গড়ে উঠেছিল। সেই তিনটি কী কী? একটি হায়দ্রাবাদ, একটি অযোধ্যা, আর একটা বাংলা। এবার বাংলায় কিভাবে একটা আলাদা আঞ্চলিক শক্তির উত্থান হয়েছিল সেটা আমরা আলোচনা করেছি আগে। মুর্শিদ কুলি খান প্রথমে তিনি দেওয়ান হলেন, তারপরে তিনি নিজামত বা নাজিম হলেন। একসঙ্গে দেওয়ান এবং নিজামত দুটো ক্ষমতা তার হাতে আসায় তিনি হয়ে উঠলেন বাংলার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, এবং তিনি ধীরে ধীরে দিল্লির সঙ্গে সম্পর্ক রাখলেও সমস্ত শাসন ক্ষমতা নিজের হাতে নিয়ে তিনি হয়ে উঠলেন বাংলার নবাব। তার মধ্যে বাংলায় বিভিন্ন বাণিজ্য কোম্পানিগুলো এলো, তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আবার বাংলায় বাণিজ্য করার জন্য 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক শিয়ারের কাছ থেকে একটি ফরমান বা ঘোষণাপত্র জোগাড় করেছিল। সে বিষয়ে আমরা আগে আলোচনা করেছি। তাতে বলেছি যে এই ঘোষণাপত্র অনুযায়ী বছরে 3000 টাকা যদি মুঘল দরবার বা মুঘল সম্রাটকে ব্রিটিশরা দেয়, তাহলে বাংলায় বিনা শুল্কে, অর্থাৎ কোনো রকম ট্যাক্স ছাড়াই ইংরেজরা বাণিজ্য করতে পারবে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সম্রাট নবাব মুর্শিদ কুলি খাঁয়ের সেটা পছন্দ হলো না। তিনি সুযোগ সুবিধা দিলেও সেই সুযোগ সুবিধায় কিছু বাধা দান করেছিলেন। অর্থাৎ ভারতের আভ্যন্তরীণ বাণিজ্য বিনা শুল্কে করতে দেননি। বিদেশ থেকে যে পণ্যগুলো নিয়ে এসেছিল সেগুলো দিয়ে বাণিজ্য করলে বিনা শুল্কে বাণিজ্য করবে, এই ব্যবস্থা তিনি করেছিলেন। তার সঙ্গে সঙ্গে তিনি এই যে কলকাতায় 38টি গ্রাম কেনার ব্যাপারে ইংরেজদের সেই সুযোগ দেননি, অথবা টাঁকশাল ব্যবহার করার সুযোগও দেননি। যে নবাবের যে মুদ্রা তৈরির যে কারখানা, সেটা ব্যবহার করার সুযোগ ইংরেজদের দেননি। এইভাবে মুর্শিদ কুলি খাঁ এবং তার পরবর্তীকালে নবাব আলীবর্দী খাঁয়ের সময় ইংরেজদের সঙ্গে নবাবদের একটা সম্পর্ক ছিল নরমে গরমে। অর্থাৎ তারা বাণিজ্য করার যেমন সুযোগ সুবিধা পেয়েছিল, তাদের রক্ষা করার দায়িত্ব নবাবরা নিয়েছিল, তেমনি ইংরেজদের তারা মাথায় চাপতে দেয়নি। 1756 খ্রিস্টাব্দে নবাব আলীবর্দী খাঁ মারা গেলেন। এই আলীবর্দী খাঁ যখন মারা গেলেন, তখন তিনি ক্ষমতায় বসিয়ে দিয়ে গেলেন তার ছোট মেয়ের পুত্র সিরাজদৌল্লাকে। ছোট মেয়ের নাম আমিনা বেগম। এই আমিনা বেগমের পুত্র সিরাজকে তিনি সিংহাসনে বসিয়ে দিয়ে গেলেন। সিরাজের তখন বয়স মাত্র 16 বছর। আলীবর্দী খাঁর কোনো পুত্র সন্তান ছিল না, অর্থাৎ কোনো ছেলে ছিল না। তাহলে এই আলীবর্দী খাঁর সিংহাসনের দাবিদার ছিল কিন্তু অনেকে। আলীবর্দী খাঁর সিংহাসনের দাবিদার ছিল তার বড় মেয়ে ঘাসেটি বেগম। তার বিবাহ হয়েছিল ঢাকায়। তিনি ভেবেছিলেন যে এই ক্ষমতাটা বা এই বাংলার নবাবিটা এটা বড় মেয়ে হিসাবে তিনি পাবেন, কারণ তিনটেই মেয়ে, ছেলে নেই, অর্থাৎ বড় মেয়ে হিসেবে তার এটা পাওয়ার দরকার। আবার মেজ মেয়ে যিনি ছিলেন তার পুত্র শওকত জং, তিনি ভেবেছিলেন যে তিনি মেজ মেয়ের পুত্র, তাই দাদু যদি মেয়েদের মধ্যে সম্পত্তি না দেন বা নবাবি না দেন, তাহলে মেজ মেয়ের পুত্র হিসাবে শওকত জংয়ের সেটা পাওয়ার কথা। নবাব দিলেন কাকে? আলীবর্দী খাঁ কার হাতে দিলেন? ছোট মেয়ের ছেলে সিরাজের হাতে ক্ষমতাটা দিলেন। তাতে চটে গেল কে? চটে গেল তার বড় মেয়ে ঘসেটি বেগম, চটে গেল তার মেজ মেয়ের পুত্র শওকত জং। এরা নবাব সিরাজদৌল্লার শত্রু হয়ে গেল, কারণ তারা চেয়েছিল বাংলার নবাবিটা। তাদের বদলে একদম নাবালক সিরাজদৌল্লা ক্ষমতা পাওয়ায় সেটা কিন্তু তারা ভালোভাবে মেনে নিতে পারল না। এইবার নবাবের দরবারে, অর্থাৎ সিরাজের দরবারে তার বিরুদ্ধে নানা রকম চক্রান্ত হতে শুরু করলো। একটা বাচ্চা ছেলে, সেই যখন নবাব হয়ে সবাইকে হুকুম দিচ্ছে, সেই হুকুম সবাই মেনে নিতে রাজি ছিল না। নবাবের প্রধান সেনাপতি ছিলেন মীর জাফর বা জাফর আলী খান।
এই মীর জাফর তিনি প্রচণ্ড ক্ষমতার অধিকারী ছিলেন, তার হাতে বিরাট সৈন্যদল ছিল, সমস্ত সৈন্যবাহিনী পরিচালনা করতেন মীর জাফর। তাই তিনি মনে করেছিলেন সৈন্যদল যখন আমার হাতে, তাহলে আমি চাইলে এই নবাব সিরাজদৌল্লাকে সরিয়ে দিয়ে ক্ষমতা একদিন আমিও পেতে পারি। আবার অন্যান্য নবাবের যে সেনাপতিরা ছিলেন, মীর কাসিম, উমিচাঁদ অথবা জগৎ শেঠ, যিনি অর্থনীতির ব্যাপারটা দেখতেন, তারা কেউ এই নাবালক বা বয়সে অল্প এই নবাবকে মেনে নিতে পারেননি। তাই সিরাজদৌল্লা ক্ষমতায় বসার পরই তার বিরুদ্ধে প্রচুর শত্রু তৈরি হয়ে যায়। তার বড় মাসি, তার মেজমাসির ছেলে, এদিকে তার সেনাপতিরা এবং তার অর্থনীতির দিকটা যিনি দেখতেন সেই জগৎ শেঠ, সবাই তার বিরুদ্ধে চক্রান্ত করতে শুরু করে, নবাবকে সরিয়ে দিয়ে নিজেরা সেই ক্ষমতাটা দখল করার চেষ্টা করে। ইংরেজরা ছিল অত্যন্ত ধুরন্ধর জাতি। তারা এই দ্বন্দ্বের মধ্যে এসে হস্তক্ষেপ শুরু করে, অর্থাৎ তারা চায় নবাব সিরাজদৌল্লাকে হটিয়ে দিয়ে, অর্থাৎ একজন অল্প বয়সী নবাব, তাকে হটিয়ে দেওয়াটা সোজা। তাকে যদি কোনো মতে হটিয়ে দেওয়া যায় তাহলে ইংরেজরা বাংলায় অনেকটা বেশি ক্ষমতা দখল করতে পারবে। কিন্তু সরাসরি নবাবের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা তার ইংরেজদের নেই। তখন ইংরেজরা কী করলো না, নবাব বিরোধী যে চক্রান্তটা হচ্ছে দরবারে, এই সেনাপতিদের সঙ্গে, তার আত্মীয়দের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যোগাযোগ করতে শুরু করলো। ফলে দেখা গেল যে সিরাজের সামনে একটা সংকট তৈরি হলো। সিরাজের সঙ্গে এদিকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কও খারাপ হতে শুরু করলো। আমরা সেই বিষয়টা দেখে নিই বইয়ে কি লেখা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেটা আমি এতক্ষণ বললাম, সিরাজদৌল্লা ক্ষমতা লাভে অনেকেই অসন্তুষ্ট হয়েছিল। সিরাজের আত্মীয় বা আলীবর্দী খানের যে সেনাপতি মীর জাফর, তারা কেউ সিরাজকে মেনে নিতে পারছিলেন না। এবার তার পাশাপাশি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে যোগদান করলো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গেও সিরাজের সম্পর্ক ভালো ছিল না। নবাব হওয়ার কিছুদিনের পরেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজের বিরোধ তৈরি হয়। তার প্রথম কারণ ছিল, যে কেউ নতুন নবাব হলেই যে কোনো বাণিজ্য সংস্থা, সেটা ব্রিটিশ কোম্পানি হোক, সেটা ফরাসি কোম্পানি হোক, ডাচ কোম্পানি হোক, বা ওলন্দাজ কোম্পানি হোক, বা পর্তুগিজ হোক, যারাই হোক, সবাই নতুন কোনো নবাব হলে নবাবকে একটা উপহার বা উপঢৌকন হিসাবে প্রচুর অর্থ দিতেন। সিরাজদৌল্লা যখন ক্ষমতায় বসলেন, ইংরেজরা কোনো রকম অর্থ তাকে দিলেন না, কোনো রকম উপহার তাকে দিলেন না। এতে নবাব অত্যন্ত ক্ষুব্ধ হলেন। এছাড়াও দেখা যাচ্ছে ইংরেজদের সঙ্গে নবাবের আরও কিছু দ্বন্দ্বর কারণ হয়েছিল। সিরাজের সঙ্গে, সিরাজ কেন ইংরেজদের পছন্দ করতেন না, কেন ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সরাতে চাইলেন, তার জন্য সিরাজের একটা পত্র এখানে তুলে দেওয়া হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি কারণ। তিনি বলেছেন, আমি ইংরেজ তাড়াইব, আমার রাজ্য হইতে ইংরেজ তাড়াইবার তিনটি যুক্তিপূর্ণ উদ্দেশ্য আছে। তাহলে তিনটি কারণ তিনি উল্লেখ করেছেন। এক, প্রথম কারণ এই যে উহারা সুদৃঢ় দুর্গ নির্মাণ করিয়াছে, সুবৃহৎ পরিখা খনন করিয়াছে, তাহা বাদশাহী সাম্রাজ্যের চিরপ্রচলিত আইন কানুনের সুপ্রতিষ্ঠিত বিধানাবলীর বিপরীত কার্য। তাহলে প্রথম কারণটা হলো, ইংরেজরা কলকাতায় একটা বিরাট দুর্গ তৈরি করেছিল এবং দুর্গের চারদিকে একটা খাল খনন করেছিল দুর্গের নিরাপত্তার জন্য। একে বলা হয় পরিখা। তাহলে এই নিয়মটা ছিল না যে একটা বাণিজ্য কোম্পানি এসে একটা দুর্গ কেন লাগে, যুদ্ধ করার জন্য। বাণিজ্য কোম্পানি আছে বাণিজ্য করার জন্য। তারা এই যে নবাবের নিষেধ অমান্য করে দুর্গ নির্মাণ করছে এবং তার চারদিকে পরিখা খনন করছে, এটা নবাব সিরাজদৌল্লা কিছুতেই মেনে নিলেন না। এটা ছিল ইংরেজদের সঙ্গে দ্বন্দ্বের প্রথম কারণ। দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ হলো, কোম্পানি বিনা শুল্কে বাণিজ্য করার জন্য যে দস্তক বা পরোয়ানা পেয়েছে, সেই পরোয়ানা তারা অপব্যবহার করছে, যেটা এর আগের দিনও বলেছিলাম, দস্তকের অপব্যবহার। অর্থাৎ কোম্পানির যে কর্মচারীরা ছিল, কোম্পানি তো নিজের বাণিজ্য করছেই বিনা শুল্কে বা ট্যাক্স ছাড়া, কোম্পানির যে কর্মচারীরা ছিল তারাও বিনা শুল্কে এই বাণিজ্যের সুযোগ সুবিধা নিতে শুরু করেছিল। এর ফলে নবাবের যে রাজস্ব আদায় সেটা কমে যাচ্ছিল। এই দস্তকের অপব্যবহার কিছুতেই সিরাজ মেনে নিতে পারছিলেন না। তাহলে দ্বিতীয় কারণ কি? এই বিনা শুল্কে বাণিজ্যের অধিকার, এইটা নিয়ে অপব্যবহার করা বা এটা নিয়ে দুর্নীতি করা, এটা হলো ইংরেজদের সঙ্গে সিরাজের বিরোধের দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ কি?
না, যে সকল কর্মচারী তারা নবাবের রাজস্ব আদায় বা কর আদায়, অর্থনীতির ক্ষেত্রে নানা রকম দুর্নীতি করেছে। যেমন ঢাকার দেওয়ান ছিল কৃষ্ণ দাস, সে প্রচুর অর্থ চুরি করে নিয়ে পালিয়েছে। নবাব তাকে ধরতে গেলে সে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে গিয়ে আশ্রয় নিয়েছে। এখানে সেই কথাটাই বলা হয়েছে যে যেসব ব্যবসায়ী কর্মচারী হিসাব দেয়নি তাদেরকে ইংরেজরা নিজের অধিকারের মধ্যে রেখেছে। অর্থাৎ যারা চুরিচামারি করেছে নবাবের বিরুদ্ধে, ইংরেজরা তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে আশ্রয় দিয়েছে, তাদেরকে রক্ষা করেছে, তাদেরকে শাস্তি দিতে বাধা দান করছে। এই তিনটে কারণে মূলত ইংরেজদের সঙ্গে আর নবাব সিরাজদৌল্লার বিরোধ শুরু হয়েছিল। এই জন্যই তিনি বলেছেন যে আমি এই কারণেই ইংরেজদের তাড়িয়ে দেব। এবার কি হলো? এই কারণে, এই তিনটে কারণে নবাবের সেনাবাহিনী কলকাতায় ইংরেজদের কাশিম বাজার কুঠি আক্রমণ করে। কবে করে? 1756 খ্রিস্টাব্দের 20 জুন নবাব এই আক্রমণটা করে। ইংরেজদের মূল ঘাঁটি ছিল কলকাতায়। এই কলকাতায় যে কাশিম বাজার কুঠি ছিল, এটা নবাব আক্রমণ করলেন ইংরেজদেরকে পরাজিত করার জন্য। কেন আক্রমণ করলেন তার তিনটে কারণ কিন্তু একটু আগেই আমি বলে দিয়েছি, যে একটা দুর্গ নির্মাণ করা, দু নম্বর হচ্ছে দস্তকের অপব্যবহার করা, 3 নম্বর যারা দুর্নীতি করেছে তাদের আশ্রয় দেওয়া। এই কারণে ইংরেজদের কুঠি আক্রমণ করলেন। 1756 খ্রিস্টাব্দের 20 জুন নবাব ব্রিটিশ বাহিনীকে পরাজিত করে। রজার ড্রেক ও তার সহযোগীরা কলকাতার দক্ষিণে ফলতায় পালিয়ে যায়। ইংরেজদের যে সেনাপতি ছিল রজার ড্রেক, তিনি ও তার যে সহযোগী ছিল তারা পালিয়ে যায়। বেশ কিছু সৈন্য ধরা পড়ে নবাবের বাহিনীর হাতে। কলকাতা দখল করে কলকাতার নাম দিয়েছিলেন সিরাজ, আলীনগর নাম দিয়েছিলেন। এইবার একটা ঘটনা সেই সময় ঘটে। এটা হলওয়েল নামক একজন ইংরেজ কর্মচারী অনেক দিন পরে এই কথাটা লিখে যান। তার নাম হচ্ছে অন্ধকূপ হত্যাকাণ্ড। তিনি এই 1756 খ্রিস্টাব্দে ঘটনা ঘটার 10 বছর পরে, তার আগে পর্যন্ত কেউ কিন্তু এই ঘটনাটা জানতো না। এই হলওয়েল 10 বছর পরে লন্ডনে গিয়ে একটি বই লেখেন। তাতে লেখেন কলকাতা যেদিন সিরাজ দখল করেছিলেন সেদিন 146 জন ব্রিটিশ নরনারীকে একটা ছোট্ট ঘরের মধ্যে তিনি আটকে রেখেছিলেন। সারা রাত আটকে থাকার ফলে সেই ছোট্ট ঘরে তেমন জানলা ছিল না। অক্সিজেনের অভাবে 146 জনের মধ্যে 123 জন নাকি মারা গিয়েছিল। এই ঘটনাটাকে তিনি অন্ধকূপ হত্যা বলে উল্লেখ করেছেন। যদিও ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রেয় তিনি এই অন্ধকূপ হত্যাকে বাস্তবোচিত মনে করেননি। কারণ তিনি বা ঐতিহাসিকরা হিসাব করে দেখিয়েছেন, একটা 16 ফুট বাই 12 ফুট ঘর, যে ঘরের বর্ণনা দিয়েছেন হলওয়েল, ওইটুকু ঘরে 146 জনকে একসঙ্গে ঢোকানোই যায় না, সেই জায়গায় নেই। অতএব সেই ঘরে তাদেরকে বন্দি করে রাখা সম্ভব ছিল না। দ্বিতীয় কারণ, যদি সত্যিই কিছু ঘটতো তাহলে তারপরেই কিন্তু সেই ঘটনাটা জানা যেত। 10 বছর পরে ঘটনাটা জানার প্রয়োজন হতো না। তারপরে ইংরেজরা কোনো কাগজপত্রে 10 বছর এই অন্ধকূপ হত্যা নিয়ে লেখেনি। সিরাজকে ছোট করার জন্য হলওয়েল নামক কর্মচারী 10 বছর পরে এই ঘটনাটি লিখে যান, যার বিশ্বাসযোগ্যতা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন আছে। তাহলে তোদের প্রশ্ন আসতে পারে, আলীনগর কে নাম দিয়েছিলেন, কবে নবাব সিরাজদৌল্লা কলকাতা আক্রমণ করেছিলেন, অন্ধকূপ হত্যা কী, এইগুলো প্রশ্ন আসতে পারে। এরপর আমরা দেখব যে কলকাতা যে আক্রমণ করলেন এই অধিকার কিন্তু বেশি দিন স্থায়ী হয়নি। রবার্ট ক্লাইভ নামক একজন ইংরেজ সেনাপতি, তিনি একটি ব্রিটিশ বাহিনী গঠন করে 1757 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে আবার কলকাতা দখল করে নেন। কলকাতার ওই দুর্গটা দখল করে নবাব ফিরে গিয়েছিলেন মুর্শিদাবাদে। সেই অবকাশে 1757 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ 7-8 মাস বাদেই রবার্ট ক্লাইভ এসে আবার কলকাতা দখল করে নেন। নবাবের সৈন্যদের পরাজিত করে নবাবের সঙ্গে আলীনগরের সন্ধি স্বাক্ষর করেন রবার্ট ক্লাইভ। তাহলে আলীনগরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? আলীনগরের সন্ধি হয়েছিল সিরাজদৌল্লার সঙ্গে রবার্ট ক্লাইভের 1757 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে। আলীনগরের সন্ধির শর্তগুলো কী ছিল? শর্তগুলো ছিল, নবাব ব্রিটিশ কোম্পানিকে ক্ষতিপূরণ দিয়েছিলেন, অর্থাৎ বিশাল পরিমাণ অর্থ দিয়েছিলেন ব্রিটিশ কোম্পানিকে এই দুর্গ দখল করে নেবার জরিমানা হিসাবে।
দ্বিতীয়ত কলকাতায় ইংরেজরা নিজেদের দুর্গ তৈরি করা শুরু করে। ইংরেজরা বুঝে গেল নবাবের পক্ষে তাদের পরাজিত করা কঠিন, তাই তারা আবার নতুন উদ্যমের দুর্গ তৈরি করলো আর নিজেদের নামে তারা সিক্কা বা মুদ্রা তৈরি করতে শুরু করলো। যে ক্ষমতা এতদিন তাদের দেওয়া হয়নি সেই ক্ষমতাটাও এবার লড়াই করে তারা দখল করে নিল। এই আলীনগরের সন্ধির মাধ্যমেই কিন্তু বাংলার নবাবের যথেষ্ট অসম্মান হয়েছিল। নেক্সট আমরা দেখলাম 1757 খ্রিস্টাব্দে এবার ইংরেজদের সঙ্গে নবাবের দূরত্ব বাড়তে লাগলো। ইংরেজরাও যখন দুর্গ টুর্গ নির্মাণ তৈরি হলো, নিজেদের শক্তি যথেষ্ট হলো, 1757 খ্রিস্টাব্দে সিরাজদৌল্লার সঙ্গে ইংরেজদের লড়াই শুরু হলো। 1757 খ্রিস্টাব্দের 23শে জুন পলাশির যুদ্ধে ব্রিটিশ কোম্পানি নবাব সিরাজের বাহিনীকে পরাজিত করে। সেটা আসলে কোনো যুদ্ধই ছিল না, সেটা ছিল সাজানো যুদ্ধ। কারণ নবাবের যে সেনাপতিরা ছিলেন মীর জাফর, মীর কাসিম, তাদের সবাইকে ইংরেজরা গোপনে তাদের সঙ্গে একটা চুক্তি করে ফেলেছিলেন। যুদ্ধের সময় দেখা গেল নবাব অল্প কিছু সৈন্য নিয়ে লড়ছেন, বাকি সেনাপতিরা চুপ করে দাঁড়িয়ে আছেন। ফলে ইংরেজরা একতরফা আক্রমণ করে 1757 খ্রিস্টাব্দের 23শে জুন পলাশির যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বা নবাবকে পরাজিত করেছিল। এবার যদি তোদের প্রশ্ন আসে যে নবাবের সঙ্গে বা সিরাজদৌল্লার সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বন্দ্বের কারণগুলো কী, অর্থাৎ কী কারণে তাদের মধ্যে লড়াই লেগেছিল, এগুলো আমরা আলোচনা করলাম। আবার যদি প্রশ্ন আসে যে পলাশির যুদ্ধের কারণগুলো কী, তাতেও কিন্তু ওই ব্রিটিশের সঙ্গে নবাবের কী কী সম্পর্ক ছিল এবং কী সমস্যাগুলো হয়েছিল সেগুলো লিখতে হবে, তার সঙ্গে এই আলীনগরের সন্ধির ব্যাপারটাও লিখতে হবে। এইভাবে বাংলায় স্বাধীন নবাব হিসাবে সিরাজদৌল্লা পরাজিত হলেন। পরাজিত হবার পর একটা ঘটনা ঘটল, তার নাম পলাশির লুণ্ঠন। সিরাজদৌল্লা পরাজিত হবার পর রবার্ট ক্লাইভ তিনি নিজে ক্ষমতা দখল করলেন না, তিনি সিরাজের প্রধান সেনাপতি মীর জাফরকে সিংহাসনে বসালেন। এই যে মীর জাফরকে সিংহাসনে বসালেন, তার জন্য মীর জাফর প্রচুর পরিমাণ অর্থ ইংরেজদের দিল। এছাড়াও 24 পরগনা জেলার জমিদারি এবং সেখান থেকে প্রাপ্ত যে রাজস্ব বা ট্যাক্স ছিল সেটাও আদায় করার ক্ষমতা দিল। নবাব মীর জাফরকে সহায়তা করার বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী কী পেল একবার দেখে নিই। বুঝতে হবে আজ থেকে অত বছর আগে, প্রায় 300 বছর আগে বা 250 বছর আগে 1,77,00,000 টাকা ক্ষতিপূরণ নিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাছাড়াও আরও নানা রকম অর্থ তাদের কাছ থেকে বা বাংলা নবাবের কাছ থেকে, নতুন নবাব মীর জাফরের কাছ থেকে জোগাড় করলো। সব মিলিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশির যুদ্ধের পর 3 কোটি টাকার সম্পত্তি নিয়ে চলে যায়। বাংলা থেকে এই যে বিপুল পরিমাণ সম্পত্তি তারা নিয়ে যায়, একেই বলা হয় পলাশির লুণ্ঠন। তাহলে পলাশির যুদ্ধের ফল কি হয়েছিল? 1 নম্বর ফল, নবাব সিরাজদৌল্লা পরাজিত হয়েছিলেন, তার বদলে মীর জাফর সিংহাসনে বসেছিলেন এবং পলাশির লুণ্ঠন হয়েছিল, অর্থাৎ প্রায় 3 কোটি টাকা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা থেকে নিয়ে চলে গিয়েছিল। তাহলে আমরা পড়লাম এখন পর্যন্ত কি না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নবাব সিরাজদৌল্লার সম্পর্ক, পলাশির যুদ্ধ এবং পলাশির যুদ্ধের ফলাফল। এটা তোরা খুব ভালো করে দেখবি।